নওগাঁর আত্রায় স্ত্রী সন্তানকে হত্যার পর এক ব্যক্তির আত্মহত্যা। জামালপুর স্ত্রীকে খুন করে মরদেহ পোড়ানোর চেষ্টার ঘটনায় স্বামী গ্রেফতার। নারায়ণগঞ্জে ত্বকী হত্যার তদন্ত শেষ হয়নি ১৩ বছরেও অভিযোগপত্র দাখিলের সময় পিছিয়েছে ১০২ বার। পরিবার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ক্ষোভ। যারা যুক্ত তাদেরকে প্রভাবিত করছে কিনা। ১০২টা ধার্য তারিখ পার হয়ে গেছে, কিন্তু এর মধ্যেও কোনো অভিযোগপত্র দাখিল করে না। জাপান বা ইউরোপের কোনো রাস্তা নয়, রঙের ক্যানভাসে সেজেছে ঢাকা ময়মনসিংহ হাইওয়ে। প্রতিনিয়ত মুগ্ধ করছে পথচারী দর্শনার্থীদের। রাস্তার মাঝখানে এত সুন্দর সুন্দর ফুল দেখে অনুভূতি খুবই ভালো লাগতেছে। সুন্দর পরিবেশ, এটা আসলে ভালো লাগার মতোই, একদম জাপানের ফিল পাওয়া যাচ্ছে এই জায়গায়। আমন্ত্রণ সংবাদ সারা দেশে, আপনাদের সঙ্গে রয়েছে আমি মারফি রহমান। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। নওগাঁয় মর্মান্তিক হত্যাকাণ্ডে প্রাণ গেছে দুজনের। এ সময় আত্মহননের উদ্দেশ্যে নিজের বুকে ছুরিকাঘাত করলে মৃত্যু হয় মাদকাসক্ত ঘাতক স্বামীরও। খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। এছাড়া জামালপুরে স্ত্রীকে হত্যার পর মরদেহ আগুনে পোড়ানোর চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। গ্রেফতার হয়েছে মাদকাসক্ত স্বামীও। নওগাঁর আত্রাই উপজেলার বলরাম চক চৌধুরীপাড়া গ্রাম। মা বাবা সহ একমাত্র কন্যা সন্তান আর স্ত্রীকে নিয়ে একসাথে ছিল জয় সরকারের বসবাস। মাদকাসক্ত হওয়ায় প্রায় ঝগড়া হতো এই দম্পতির। গত রাতেও কলহে জড়ায় তারা। এক পর্যায়ে স্ত্রী কন্যাকে ছুরিকাঘাত করে জয়, পরে আত্মহননের উদ্দেশ্যে নিজের বুকেও ছুরি চালায়। বিষয়টি নজরে আসলে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় প্রতিবেশীরা। তবে পথেই মৃত্যু হয় জয়ের। অবস্থা গুরুতর হওয়ায় বৃষ্টি ও তার সন্তানকে রাজশাহী মেডিকেলে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় প্রাণ যায় তাদেরও। বাসায় ঘুমাই গেছি, এরকম সময় চিৎকার চেঁচামেচি। আমি দৌড়ে গেলাম, যে বাসার মধ্যে দেখি রক্তে একদম পুরো বাসা মেখে গেছে। এই ঘটনা ঘটতে তা তো জানি না, জানি হয়তো কোনো জিনিস ভাঙচুর করে জিনিসই ভাঙচুর করতে, কাছে বাবারে ভাঙিস না, বাবা ভাঙিস না, ওই করি। এই ঘটনা ঘটবে তা তো জানি না। বেকার ঘুরে আমার সন্তান খবর পেয়ে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ। ধারণা পারিবারিক অশান্তির জেরেই হয় এই ঘটনা। স্বামী এবং স্ত্রী এবং তার শিশু কন্যাকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে আমরা দ্রুত আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসি। ওনার স্ত্রী এবং কন্যাকে ছুরি দিয়ে আঘাত করে আহত করেছে। নিজে আত্মহত্যা করার চেষ্টা করে পরবর্তীতে হাসপাতালে মৃত্যুবরণ। এদিকে জামালপুর শহরের দড়িপাড়া এলাকায় স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে হত্যার পর মরদেহ আগুনে পোড়ানোর চেষ্টা করে স্বামী হোসেন তাইফুর। স্বজনরা জানায় ১৫ বছর আগে তাদের বিয়ে হয়। তাইফুর মাদকাসক্ত হওয়ায় প্রায়ই বাধত কলহ। সেই জেরে গতরাতে স্ত্রীকে হত্যা করে তাইফুর। পরে বিছানায় মরদেহ রেখে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায় ফায়ার সার্ভিস। এসে দেখি যে তাকে রক্তাক্ত অবস্থায় ভিজতে আছে। এটা পারিবারিক কল ছিল, তার দুটি ছেলে বাচ্চা আছে। একটা নিরীহ মেয়ের যেভাবে হত্যা করছে, এটার মানে এটার যাতে ফাঁসি হয়, এই ধরনের একটা আমরা বিচার চাই। ঘটনাস্থল থেকে তাহমিনার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ। হেফাজতে নেওয়া হয় তাইফুরকে। এখন পর্যন্ত যেটা জানতে পেরেছি যে এটা পারিবারিক কলহ হওয়ার সম্ভাবনা বেশি, আর বাকিটা আমরা তদন্ত করে বিস্তারিত জানব। যার বিরুদ্ধে এই হত্যার অভিযোগ আমাদের পুলিশ হেফাজতে আছে। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানির সংকটে প্রভাব পড়েছে বাংলাদেশেও। দাম বেড়ে যাবে এমন আশঙ্কায় গতকাল থেকে রাজধানী সহ সারা দেশের পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের প্রচণ্ড ভিড়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে অতিরিক্ত তেল না পেয়ে ক্ষুব্ধ অনেকে। সংশ্লিষ্টরা বলেন, আতঙ্কে থেকে মানুষ বেশি বেশি তেল সংগ্রহ করছেন, যার ফলে চাপ পড়েছে পাম্পগুলোয়। ট্রাস্ট ফিলিং স্টেশন, যেখানে জ্বালানি নিতে গাড়ির চাপ। দাম বেড়ে যাওয়ার আশঙ্কায় সকাল থেকেই পেট্রোল পাম্পগুলোতে দেখা গেছে ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের লম্বা সারি। কোথাও কোথাও সেই লাইন ছড়িয়ে পড়েছে মূল সড়ক ধরে বহুদূর। ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও মিলছে না পর্যাপ্ত তেল। অনেক পাম্পে 2 লিটারের বেশি তেল দেয়া হচ্ছে না। এতে ক্ষোভ প্রকাশ করছেন চালকরা। তেল বেশি নয়, ওই সীমিত আকারে দিচ্ছে, আসবে কি আসবে না এটা তো নিশ্চয়তা নাই, এই কথা বলতেছে।
মাত্র 200 টাকা। আর তা আপনাদেরকে দেখে তো পাম্প খুলছে, আপনারা চলে গেলে আবার বন্ধ করে দিবে না। আতঙ্ক অবশ্যই আছে, আতঙ্কের কারণেই তো এই যে তেল নেওয়ার জন্য এখানে পাম্পে চলে এসেছি। আমি আরো অনেক পাম্পে গিয়েছি, সেখানে তেল নাই, তেল তাদের ছিল না বলে আমাকে দিতে পারে না। ফিলিং স্টেশন থেকে জানানো হয়েছে সরবরাহ কম থাকায় গ্রাহকের চাহিদা অনুযায়ী তেল দিতে পারছেন না। লোকের যে চাহিদা তেলের, সেই চাহিদা অনুযায়ী আমরা সরবরাহ করতে পারতেছি না, কারণ বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন ডিপোর থেকে আমরা ওই চাহিদা অনুযায়ী তেল পাচ্ছি না। 1 ঘন্টা ধরে লাইনে দাঁড়ায় দাঁড়ায় আসতেছিলাম, কারণ তেল পাই কিনা এটা সামনে গেলে বোঝা যাবে কি অবস্থা। তেলের যে ক্রাইসিস, মানে যেভাবে মানুষ নিচ্ছে, সবাই ধরে আতঙ্ক রয়েছে যে তো যুদ্ধের কারণে তো তেল পাবো না। জ্বালানি সংকটের শঙ্কায় বিভিন্ন জেলায় পেট্রোল পাম্প ও ডিপোগুলোতে বেড়েছে ক্রেতাদের ভিড়। অনেকে পেট্রোল, অকটেন, ডিজেল বেশি করে সংগ্রহে রাখতে চাইছেন। তেল পাইলাম না, বললো যে আজকের মতো শেষ, রোববার আসেন। আগে তেলের দামে বিক্রি হতেছে, কিন্তু মানুষ কি যে বুঝতেছে আমরা কিছু বুঝতেছি না। তেলের মধ্যে তেল পাবে না বলে আশা, দেখতে তো পাচ্ছেন কি অবস্থা আমাদের। আমি খুব বেশি কিনিনি, আমি 250 টাকা তেল কিনেছি। হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে তাহলে তেলের দাম ডবল হতে বাধ্য। এই চিন্তাতেই সবাই তেল তুলছে, আমরাও তুলছি। এই যা। তবে সরকার এরই মধ্যে জানিয়েছে আপাতত দেশে জ্বালানি তেলের মজুদ সংকট নেই, তবে যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে জ্বালানি তেলের সংকট হতে পারে। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। এদিকে বাংলাদেশে মজুতকৃত তেল যেন কোনোভাবে সীমান্ত দিয়ে পাচার না হয়, সেজন্য দিনাজপুরের হিলি সীমান্তে বাড়তি সতর্কতা জারি করেছে বিজিবি। জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করে বলেন, কোনোভাবেই যাতে দেশ থেকে তেল পাচার হতে না পারে এই বিষয়ে সীমান্তে বিজিবি সদস্যরা সতর্ক রয়েছেন। এছাড়াও সরকারের নির্দেশে গতকাল থেকে হিলিসহ আশেপাশের সীমান্তে বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে, বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি। সীমান্তে অবস্থিত বিজিবি পোস্টগুলোকেও সতর্ক করা হয়েছে। নারায়ণগঞ্জের শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের 13 বছর পেরিয়েছে, যা একটি শিশুর শৈশব থেকে কৈশোরে পা দেওয়ার সমান সময়। অথচ দীর্ঘ এই সময়ে তদন্ত শেষ করতে পারেনি তদন্তকারী সংস্থা র্যাব। এদিকে আবেদনের প্রেক্ষিতে তদন্ত প্রতিবেদন জমার জন্য আগামী 26 এপ্রিল শুনানির নতুন তারিখ নির্ধারণ করেছে আদালত। দ্রুত সময়ে বিচার শেষ করার দাবি পরিবারের সদস্যদের। 2013 সালের 6 মার্চ নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয় স্কুল শিক্ষার্থী তানভীর মোহাম্মদ ত্বকী। দুদিন পর শীতলক্ষার পাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রথম থেকেই হত্যাকাণ্ডের জন্য স্থানীয় ওসমান পরিবারকে দায়ী করে আসছেন ত্বকীর বাবা এবং মামলার বাদী রফিউর রাব্বি। জানান, শুরুর দিকে কিছুটা আশার মুখ দেখলেও পরবর্তীতে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অদৃশ্য কারণে বিচারের দরজা পুরোপুরি খোলেনি। যদিও মামলার পর গ্রেফতারকৃত সুলতান শওকতের স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে অভিযান পরিচালনা করে বেশ কিছু আলামত উদ্ধার করে র্যাব। পরবর্তীতে 2014 সালে শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান সহ 11 জনের সম্পৃক্ততার কথা উল্লেখ করে খসড়া তদন্ত প্রতিবেদন প্রকাশ করে সংস্থাটি। এক যুগেরও বেশি সময়ে অভিযোগপত্র দাখিলের জন্য সময় পিছিয়েছে 102 বার। দ্রুত বিচার শেষ করার দাবি পরিবার ও বাদীপক্ষের আইনজীবীর। ওসমান পরিবার যারা নাকি ত্বকীর ঘাতক, তাদের তো হাজার হাজার কোটি টাকা, এর সাথে যারা যুক্ত তাদেরকে প্রভাবিত করছে কিনা এই সংশয়টা এখন তৈরি হচ্ছে। এই জন্য যে এই যে ওসমান পরিবার সপরিবারে তারা দেশ থেকে পালিয়ে গেলেন, এবং এইটা আমাদের দেশের যে সংস্থাগুলো যারা রয়েছে তারা তাদের সহযোগিতা করেছে। আওয়ামী লীগ আমলে তারা যেটুকুন চেয়েছে সেটুকুনই হয়েছে। আমাদের নারায়ণগঞ্জে 7 মার্ডার হয়েছে, তার বিচার কিন্তু হয়েছে, কিন্তু ত্বকী হত্যার হত্যাকারী যেহেতু তার দলের লোকজন, সেহেতু তারা চায়নি এই বিচারটি হোক। 102টা ধার্য তারিখ পার হয়ে গেছে, ধার্য তারিখ, কিন্তু এর মধ্যেও কোনো অভিযোগপত্র দাখিল করে নাই। দীর্ঘদিনেও অভিযোগপত্র দাখিল না করায় ক্ষোভ প্রকাশ করেছেন সুশীল সমাজ ও সংস্কৃতি অঙ্গনের প্রতিনিধিরা। উচ্চ পর্যায়ের লোকজন এমন একটি বিষয় নিয়ে তারা বসে আছেন, তারা আসলে ওই বিচার করতে তাদের সদিচ্ছার ব্যাপক অভাব। এটা আমরা বিগত 2 সরকারের কাছে লক্ষ্য করেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন মামলাতে উঠেছে, তাদের কি বলে শুনানিতে এসেছে, কিন্তু কোনো রকম আসলে খুব বেশি আমরা আগাতে দেখিনি। তদন্তের বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে রাজি হয়নি মামলার তদন্তকারী সংস্থা র্যাব 11। জানিয়েছে মামলার তদন্ত এখনো চলমান, কার্যক্রম শেষ হলেই দেয়া হবে অভিযোগপত্র। এদিকে বৃহস্পতিবার মামলার তদন্তকারী সংস্থা প্রতিবেদন দাখিলের সময় চেয়ে আবেদন করলে আগামী 26 এপ্রিল শুনানির নতুন তারিখ নির্ধারণ করে আদালত।
সাইফ আহমেদ, যমুনা নিউজ। ইফতার বাজারের খবর জানাবো। চুয়াডাঙ্গা থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জিসান আহমেদ। আমরা যাচ্ছি তার কাছে। জিসান, চুয়াডাঙ্গায় কোন ইফতারটি সব থেকে বেশি জনপ্রিয়? সেখানকার ইফতার সামগ্রীর দামের কি অবস্থা দেখছেন? ক্রেতাদের ভিড় কেমন? সব মিলিয়ে জানাবেন। মার্কেট চুয়াডাঙ্গা ইফতারের খাদ্যপণ্যের মধ্যে বিশেষ কিংবা ঐতিহ্যবাহী পদ না থাকলেও এখানে ইফতারের প্লেটগুলো সাজানো হয় কিন্তু নানা ধরনের খাদ্য সামগ্রী দিয়ে, খাবারের পদ দিয়ে। তার মধ্যে সব থেকে বেশি যেগুলো চলে সেগুলো হচ্ছে বিভিন্ন ভাজা পোড়া যে খাবারগুলো রয়েছে, অর্থাৎ নানা ধরনের চপ, পেঁয়াজু, বেগুনি। এর পাশাপাশি নতুন করে আসলে হালিমের একটি চলন কিন্তু এখানে শুরু হয়েছে। আমরা যে ইফতার বাজারগুলো ঘুরে দেখছিলাম, অর্থাৎ চুয়াডাঙ্গা শহরের এই রাস্তার পাশে যেসব অস্থায়ী ইফতারের বাজারগুলো গড়ে উঠেছে, বিভিন্ন হোটেলে যেই বেচা কেনাগুলো হচ্ছে সেগুলো আমরা ঘুরে দেখছিলাম যে এই চপ, পেঁয়াজু, বেগুনি, এর পাশাপাশি হালিমের কেনাকাটাও বেশ করছেন ক্রেতারা, ভোক্তারা, এবং শাহী জিলাপিও কিন্তু বিক্রি হচ্ছে। হালিম বিক্রি হচ্ছে 200 টাকা কেজি দরে এবং শাহী জিলাপি বিক্রি হচ্ছে 220 টাকা কেজি দরে। এর পাশাপাশি চপ যেটা রয়েছে, অর্থাৎ ডিম চপ এবং মাংসের চপগুলো প্রতি পিস বিক্রি হচ্ছে 10 টাকা এবং আলুর চপ বিক্রি হচ্ছে 5 টাকা। একই সাথে পেঁয়াজু, বেগুনও বিক্রি হচ্ছে 5 টাকা কেজি দরে। এর পাশাপাশি কিন্তু বিভিন্ন ধরনের ফলের আইটেমও চুয়াডাঙ্গাবাসী খেয়ে থাকেন ইফতারে। তার মধ্যে এই নানা ধরনের দেশি এবং বিদেশি ফল প্রাধান্য পেয়ে থাকে। মার্কি জিসান, আপনাকে ধন্যবাদ। দেশের সবচেয়ে ব্যস্ততম সড়কগুলোর মধ্যে অন্যতম ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। যানজট, গাড়ির হর্ন এবং যাত্রী চালকদের কোলাহলের জন্যই পরিচিত এই সড়কটি। তবে সম্প্রতি সেই ব্যস্ততার মধ্যেও মিলছে স্বস্তি। সড়কের দুপাশ জুড়ে ফুটে থাকা নানা রঙের ফুলের সমাহার মুগ্ধ করছে সকলকে, যেন রঙের ক্যানভাসে নিজেকে সাজিয়েছে অপরূপা প্রকৃতি। ব্যস্ত সড়কে মনোমুগ্ধকর ফুলের রাজ্য। চলার পথে থমকে দাঁড়ায় পথিক। জাপানের চেরি ব্লসম ভেবে ভুল হতে পারে, তবে চোখ জুড়ানো ফুলের এই সমাহার গাজীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। বাসন, হোতাপাড়া ও শ্রীপুর অংশে পথ ঢাকা পড়েছে নানান রঙের ফুলে। অনেকেই যাচ্ছেন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগে। এই রাস্তার চারপাশে, রাস্তার মাঝখানে এত সুন্দর সুন্দর ফুল দেখে অনুভূতি খুবই ভালো লাগতেছে। এটা খুব ভাইরাল হয়েছে, মানে বিদেশের মতো একটা ফিল পাওয়া যাচ্ছে এখানে এসে। সুন্দর পরিবেশ, এটা আসলে ভালো লাগার মতোই, একটা মনটাই ভালো হয়ে যাবে। আসার পর আসলে মনে হলো যে এটা তো মানে বিদেশিদের মানে ওইরকম একটা ফিল পাইতেছিলাম, দেখতেছিলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমেও সয়লাব গাজীপুরের এই অপরূপ ফুলের রাজ্য। স্থানীয়রা বলছেন, রোপণের পর নিয়মিত পরিচর্যায় এখন সৌন্দর্য বিলাচ্ছে গাছগুলো। এমন সুন্দর আমাদের গাজীপুর আগে কখনো হয় নাই, বাট এইবার প্রথম হয়েছে, অনেক সুন্দর, একদম জাপানের ফিল পাওয়া যাচ্ছে এই জায়গায় আর কি। বাংলাদেশের যতগুলো হাইওয়ে আছে প্রত্যেকটা হাইওয়ে যাতে এরকম সুন্দর একটা পরিবেশ তৈরি হয়, সরকার যাতে সুন্দরভাবে এই জায়গাগুলোকে পরিচর্যা করে। সাবরিনা লিজা, যমুনা নিউজ।